মানুষের সঙ্গে মানুষের প্রেম ভালোবাসা হয়, কিন্তু কখনো কি শুনেছেন যে কোনো ভূত আর মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়? হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এই ছেলেটা এমন মেয়ের প্রেমে পড়ে যেই মেয়েটার শরীরে রাত হলেই ভর করে এক ভূত, কিন্তু মেয়েটি এইসবের কিছুই জানে না। তারপর হঠাৎ এই মেয়ের বাবার সাথে সেই ছেলের দেখা হয়, আর প্রথম দেখায় ছেলেটিকে তার বাবার অনেক পছন্দ হয়, আর নিজের একমাত্র মেয়েকে সেই ছেলেটির হাতে তুলে দিতে রাজি হয়, আর শর্ত দিয়ে দেয় যে মেয়েটির শরীর থেকে যেভাবেই হোক সেই ভূতকে তাড়াতে হবে, তা না হলে সেই ভূত ছেলেটির ক্ষতি করে দেবে। এরপর সেই মেয়েটির ভূত মেয়েটির শরীরে ঢুকে ছেলেটির ওপর একের পর এক অত্যাচার করতে থাকে, কিন্তু ছেলেটির দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন নিজের ভালোবাসা দিয়ে মেয়েটিকে এই অভিশাপ থেকে মুক্তি দিবে। তো কি মনে হয় আপনাদের, ছেলেটা কি পারবে মেয়েটিকে ভূতের হাত থেকে বাঁচাতে? জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে এই ভিডিও দেখছেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। শুরুর দিকে দেখানো হয় গিল নামের এক ছেলেকে, যে ভালো চাকরির আশায় পরিবার ছেড়ে শহরে এসেছিল, কিন্তু বর্তমানে সে চাকরি হারিয়েছে এবং অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েও কোনো ফল পাচ্ছে না। তবে একটি বিশেষ ট্যালেন্ট কাজে লাগিয়ে সে ঘর ভাড়া ও খাওয়ার খরচ চালাতে পারে। তার সেই ট্যালেন্ট হলো সে খুব সহজেই ক্লো মেশিনের গেম খেলতে পারে। এই গেমের নিয়ম হচ্ছে $1 দিলে 3 বার খেলার সুযোগ পাওয়া যায়। ড্রোনের মতো একটি কন্ট্রোল ব্যবহার করে সে খুব সহজেই জিনিস তুলতে পারত এবং সেই প্রোডাক্টগুলো বিক্রি করে দিত। এইভাবেই তার দিন চলছিল। একদিন সকালে তার বন্ধু হুইবিয়াম জানায় যে নিচের ফ্লোরে নতুন এক ভাড়াটিয়া উঠেছে, তারা নাকি একটি বেকারি শপ খুলবে। এরপর দুধ শেষ হয়ে যাওয়ায় গিল দুধ কিনতে বের হয় এবং রাস্তায় কাচের ভাঙা বোতল দেখে তা ময়লার ঝুড়িতে ফেলে রাখে। তখন সে খেয়াল করে সেখানে একটি নতুন বেকারি শপ খুলেছে, আর সেটাই তার নতুন প্রতিবেশীর দোকান। পরবর্তী রাতে বেলকনিতে এসে সে তার নোংরা কম্বল ঝাড়তে থাকে। সেই সময় কিছু একটা নিচে পড়ে যায়, যেটি ছিল তার নেক পিলো। সেটি কুড়িয়ে ফেরার পথে সে একটি মেয়েকে দেখে যে একটি বেঞ্চে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। মেয়েটিকে দেখা মাত্রই যেন তার সময় থেমে যায়, তার সৌন্দর্যে সে পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। পরদিন সে তার বন্ধুকে বলে, মেয়েটি পরীর মতো সুন্দর ছিল, আমি বিস্ময়ে তাকিয়েছিলাম। এরপর ক্লো মেশিনে গেম খেলতে খেলতে সে হুইবিয়ামকে বেশ কয়েকটি উপহার জিতিয়ে দেয়। বাড়ি ফিরে লিফটে উঠতেই সে দেখে গতকাল যে মেয়েটিকে ব্রেঞ্চে বসে দেখেছিল সে অদ্ভুতভাবে তার সামনে দাঁড়িয়ে আছে এবং হঠাৎই আক্রমণ শুরু করে। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে সে হাতে থাকা পুতুল দিয়ে তাকে ধাক্কা দেয়। এতে মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে তার ঘাড় চেপে ধরে মারতে শুরু করে। শেষ পর্যন্ত আর কোনো উপায় না থাকায় গিল মাথা দিয়ে আঘাত করে মেয়েটার হাত থেকে নিজেকে বাঁচায়। পরদিন ঘুম থেকে উঠে লাঠি হাতে নিয়ে সে মেয়েটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে না পেয়ে বাইরে বের হয়ে আসে। তখন সে দেখে সেই নতুন বেকারিটা খুলেছে। কাছে গিয়ে ভালো করে দেখার সময় বেকারির ম্যানেজার এসে তার পাশে দাঁড়ায়। হতভম্ব হয়ে গিল বলে, আমি রুটি কিনতে এসেছি। ম্যানেজার জিজ্ঞেস করে, আপনার বাসা কি এখানেই? গিল উত্তর দেয়, হ্যাঁ, আমরা এই বিল্ডিংয়েই থাকি, আমি ওপরের তলায় থাকি। এটি শুনে ম্যানেজার তার বস চিরঞ্জিকে ডেকে বলে, এই ছেলেটা আমাদের বিল্ডিংয়েই থাকে। গিল তাকে দেখা মাত্রই চিনে ফেলে। এই মেয়েটাই সেই পরীর মতো সুন্দর মেয়ে, যাকে সে গতকাল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। ভয়ে সে মুখ লুকিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সিয়ঞ্জি পেছন থেকে ডাকছে শুনে সে আরও ভয় পেয়ে পুরো গতিতে দৌড়ে পালাতে থাকে। তবুও সিয়ঞ্জি তাকে তাড়া করে ধরে ফেলে। গিল গতরাতের ঘটনার জন্য সরি বলতে যাচ্ছিল, কিন্তু সেই প্রসঙ্গ না তুলে সিয়ঞ্জি বলে, আপনি আমাদের প্রতিবেশী আর নতুন কাস্টমার, তাই এই উপহারটা দেওয়ার জন্য আপনার পিছু নিয়েছিলাম। এটা শুনে গিল বেশ অবাক হয়ে যায়। সারা দিন সে ভাবতে থাকে মেয়েটাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেই বিষয়টা সে কিছুই বলল না। তাহলে কি মেয়েটার স্মৃতি ভুলে যাওয়ার কোনো রোগ আছে? এরপর ঘড়িতে রাত 2টো বাজে। সিয়ঞ্জি তার ঘরে ঘুমিয়েছিল। স্বপ্নে দেখে ঘন অন্ধকারের মধ্যে একটি মেয়ে বসে আছে, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। এদিকে গিল লক্ষ্য করে বিল্ডিংয়ের নিচে একটি মেয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। তবে মেয়েটার উদ্দেশ্য ছিল অ্যাক্সিডেন্ট ঘটানো। একটি লোক এসে তাকে বাঁচায়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে গিল সেদিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে সে লোকটাকে অপরাধী ভেবে মারতে উদ্যত হয়,
তখন লোকটি একটি ছবি বের করে বলে, আমার নাম সাংসু, আর এটা আমার মেয়ে সিয়ঞ্জি। এখন তোমার পরিচয় দাও, কেন আমার মেয়েকে পিছু করছিলে? গিল উত্তর দেয়, গতরাতে আপনার মেয়ে লিফটের ভেতরে খুব অদ্ভুত আচরণ করছিল, আর আজও বেলকানিতে দেখেছি সে অস্বাভাবিকভাবে দাঁড়িয়েছিল। এই কথা শুনে সিয়ঞ্জি গালি দিয়ে বলে, তাহলে তুই সেই লোক যে আমার মাথা ফাটিয়ে দিয়েছিলি। এটি দেখে সাংশু তার মেয়েকে আটকায় এবং বলে, আমাদের থেকে দূরে থাকো, আর এসব ব্যাপারে কাউকে কিছু বলবে না। কিন্তু সিয়ঞ্জি মারার জন্য ছটফট করছিল। এটি দেখে গিল ভয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সিয়ঞ্জি ঘুমিয়ে পড়েছে। তখন সাংশু তাদের কর্মচারী আরাকে জিজ্ঞেস করে সে একা কিভাবে রাস্তায় বের হয়েছিল। আরা উত্তর দেয়, আমি ওকে নিয়ন্ত্রণ করতে পারিনি, ও আমাকে ছাড়াই বের হয়ে গিয়েছিল। পরদিন সকালে গিলের সঙ্গে লিফটে ওঠে সিয়ঞ্জি। তাকে দেখা মাত্রই গিল ভয়ে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সিয়ঞ্জির গতরাতের কিছুই মনে নেই। সে বুঝতেই পারে না ছেলেটা কেন বারবার সরি বলছে। সেদিন সে চিরঞ্জি আর তার বাবার সঙ্গে বাইরে বের হয়েছিল, আর গিল দূর থেকে তাদের অনুসরণ করছিল। তখন ঘড়িতে 2টারও বেশি বাজে। প্রথমে তারা পার্কে যায়। সেখানে কিছুক্ষণ থাকার পর সিয়ঞ্জি তার পছন্দের কেক খেতে সুপার শপে যায়। সাংসু তাকে পিঠে তুলে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ তার মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা অনুভব করে। সিয়ঞ্জি প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখনই গিল দৌড়ে এসে তাকে ধরে ফেলে। এরপর দেখা যায় মেরুদণ্ডের চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে, আর এদিকে সিয়ঞ্জি ঘুমিয়ে রয়েছে গিলের পিঠে। তাদের জিজ্ঞেস করা হয়, তুমি কি কোনো জব করো? গিল জানায় আপাতত তার কোনো চাকরি নেই। এরপর সে হাসপাতালে যায় সাংশুকে দেখতে। সাংশু মালে, যা যা আনতে বলেছিলাম সেগুলো বের কর। তখন দেখা যায় সে গিলের বায়োডেটা দেখতে চাইছিল। সেখানে দেখা যায় তার রেজাল্ট খুবই অ্যাভারেজ ছিল, আর খারাপ পারফরমেন্সের কারণে কয়েকটি চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমানে সে বেকার। সবকিছু দেখে সাংশু বলে, আমি তোমাকে একটা চাকরি দিতে পারি। দিনের বেলা আমার বেকারি শপে কাজ করবে, আর রাতে 2টো থেকে 5টা পর্যন্ত আমার মেয়েকে নিয়ে বাইরে ঘুরবে। সে কোনো সাধারণ মেয়ে নয়, তার সঙ্গে রয়েছে এক অদ্ভুত ভূত। প্রতি রাতে সিয়ঞ্জি ঘুমানোর পর সেই ভূতটি এসে তার শরীরে ভর করে। এই ভূতটি জন্মের পর থেকেই তার ভেতরে রয়েছে। সিয়ঞ্জির মায়ের পূর্বপুরুষরা কোনো এক অভিশাপের কারণে এই ভূতের সম্মুখীন হয়েছিল। ভূতটি রাতে চাঁদের আলোতে ঘুরতে ভালোবাসে, তাই প্রতি রাতেই তাকে নিয়ে বাইরে বেরোতে হয়। কিন্তু এইসব বিষয়ে সিয়ঞ্জি কিছুই জানে না। রাতের ঘটনাগুলো তার মনে থাকে না। অনেক ওঝার কাছে ঝাড়ফুঁক করেও কোনো লাভ হয়নি। তাই এখন থেকে রাতের বেলা তাকে ঘোরানোর দায়িত্ব গিলকেই নিতে হবে। এই কথা শুনে গিল ভয়ে কাঁপতে থাকে, কিন্তু নিজের বেকারত্ব সামলাতে এবং সাংসুর অনেক অনুরোধে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। সেই রাতে সিয়ঞ্জির ভূতটি তাকে দেখেই মারতে এগিয়ে আসে। তখন আরা তাকে বুঝিয়ে শান্ত করে। এরপর তারা বাইরে ঘুরতে বের হয়। ভূতটি বলে, আমি কোনো সাধারণ ভূত নই, আমি একজন হায়ার লেভেলের বিপজ্জনক ভূত। আমার বড় শিং আর ডানা রয়েছে, যা তোমাদের মতো সাধারণ মানুষের চোখে দেখা যায় না। পরদিন গিল হাসপাতালের কাছে সাংশুকে জানায় সেই বিপজ্জনক চাকরিটা করতে পারবে না, কারণ ভূতটা তাকে একদমই পছন্দ করে না। সাংশু অনুরোধ করে, আমি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাব, এই কয়েকটা দিন আমার মেয়েটাকে দেখো। এই কথায় গিল বাধ্য হয়ে আবারও কাজটি করতে রাজি হয়। পরের দিন প্রথমবারের মতো সে বেকারিতে কাজ করতে যায়। তখন আরা সিয়ঞ্জিকে বলে, তোমার বাবা ওকে কাজে রেখেছে। পরে আরা তাকে একপাশে নিয়ে বলে, রাতের কোনো কিছুই ওর মনে থাকে না। তখন ওর শরীর ভূতের দখলে চলে যায়। তবে ভয় পেও না, ভূতটা তোমাকে মারবে না। সেই রাতে সিয়ঞ্জির ভূতটি তার সঙ্গে ইমোশনাল গেম খেলতে শুরু করে এবং ইনোসেন্ট ভঙ্গিতে তাকে প্রপোজও করে। ঠিক তখনই মনে পড়ে সাংসু বলেছিল ভূতটা ইমোশনাল ফাঁদে ফেলতে চাইবে, আর এতে সাড়া দিলে সে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বেশি সময় ধরে সিয়ঞ্জির শরীরে থাকবে। এই কথা মনে পড়তেই গিল চিৎকার করে বলে, আমি এই ফাঁদে পড়ব না। তখন ভূতটির মনে পড়ে তার পছন্দের খাবারের কথা। সে সুপার শপের ছেলেকে বলেছিল, চকলেটের কেকগুলো আমার জন্য স্টক করে রাখবি, আমি যদি এসে না পাই তোকে ছেড়ে কথা বলবো না। তখন সে মেয়েটাও একই ফ্লেভারের কেক নিতে আসে, কিন্তু ভূতটা সব কেক নিয়ে স্টক একেবারে ফাঁকা করে দেয়। কেক না পেয়ে মেয়েটা কান্না শুরু করে। এরপর দূর থেকে ভূতটা ইচ্ছে করে তাকে দেখিয়ে দেখিয়ে কেক খায়। একটার কেক নিচে ফেলে দিয়ে আরেকটা বের করে সেটাকে মেয়েটার সামনে নেড়ে চেড়ে দেখায়।
এটি দেখে মেয়েটার মন ভীষণ খারাপ হয়ে যায় এবং সে দৌড়ে চলে যায়। গিল বলে, সত্যিকারের ভূত এতটা হাস্যকর হতে পারে না। এই কথা শুনে ভূতটা রেগে গিয়ে বলে, আমাকে রাগালে এই মেয়েটাকে অনেক কষ্ট পেতে হবে। এরপর সে টেবিলটা টান দিয়ে ফেলে দেয় এবং সেখানে থাকা সব জিনিসপত্র ছিটকে পড়ে। এরপর একটি ঝিঝি পোকা নিয়ে তার মুখে ঢুকিয়ে দিতে চাইলে গিলটাকে ধরে ফেলে এবং বলে, আমি বিশ্বাস করেছি তুমি সত্যিকারের ভূত, কিন্তু সিয়নজিকে কষ্ট দিও না, সে নিরপরাধ। পরদিন দোকানে সিয়নজি তাকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। এদিকে গিল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবছিল ভূতের বিষয়টা সত্যি নাকি সবই অভিনয়। তখন সিয়নজি বলে, আমাকে ভয় পাওয়ার কিছুই নেই, আর যেভাবে সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলো আমার সাথেও সেভাবেই বলবে। এই কথা বলে সে কাজের জন্য চলে যায়। এরপর শিডিউল অনুযায়ী ঘড়ি দেখে ঠিক 2টার সময় সিয়নজি ব্যাগে পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেলি বহে এবং ভূতকে নিয়ে পার্কে চলে আসে। ভূত বলে, আরও জোরে ধাক্কা দাও। এই কথা শুনে সিয়নজি সমস্ত শক্তি দিয়ে এমন ধাক্কা দেয় যে ভূত উড়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এতে ভূত তাকে মারার জন্য তাড়া করে। দিনের বেলা কাজের ফাঁকে গিল লুকিয়ে লুকিয়ে সিয়নজিকে দেখত, আর সে যে তাকে পছন্দ করতে শুরু করেছে সেটা আর লুকানোর মতো ছিল না। রাতে ভূতটা কেক খেতে গেলে দোকানের ছেলেটা জানায় কেক স্টক আউট। এটা শুনে ভূতটা ইমোশনাল অভিনয় করে বলে, আমি আর অল্প কিছুদিনই বাঁচব, কেকই হচ্ছে আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। এই কথা শুনে দোকানের ছেলেটার চোখে পানি চলে আসে আর সে লুকিয়ে রাখা একটি কেক বের করে দেয়। কেকটা ছিনিয়ে নিয়ে ভূত রেগে গিয়ে বলে, তোর সাহস কিভাবে হলো আমার সঙ্গে মিথ্যে বলার? ঠিক তখনই সেই মেয়েটা আজও সেখানে আসে এবং দেখে একমাত্র কেকটাও নিয়ে যাওয়া হয়েছে। এতে সে ভীষণ মন খারাপ করে চলে যায়। পরদিন রাগে সে বেকারিতে এসে অনেকগুলো রুটি খেয়ে চলে যায়। এদিকে ভূতটা প্রায় একটি মাটির পাত্র খুঁজে বেড়াত, আর দিনের বেলাতেও সিয়নজি লুকিয়ে লুকিয়ে গিলকে দেখত। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন গিল ভূতকে জিজ্ঞেস করে, তোর এমন কার্লি চুল আর অদ্ভুত মেকআপ কি করে দেয়? ভূত বলে, ম্যাজিক দিয়ে 1 সেকেন্ডই করে ফেলি। কিন্তু বাস্তবে দেখা যায় ভূতটা সাজগোজ করতে অনেক সময় নিত, আর গিলের ঘুম এলে সেও ঘুমিয়ে পড়ত। বাড়ি ফিরে এলে আরা মেকআপ তুলে দিত, যেন ঘুম থেকে উঠে সিয়নজি নিজেকে আগের মতোই দেখতে পায়। আর কথায় জানা যায় সিয়নজির শরীর থেকে সে কিভাবে বের হবে তাই ভূত ছাড়া আর কেউ জানে না। এই কথা শুনে গিলের মাথায় একটি আইডিয়া আসে। সে ঠিক করে আবারও বাজি ধরে ভূতকে হারিয়ে তার মুখ থেকে সব সত্য বের করবে। পরিকল্পনা অনুযায়ী সেদিন রাতে সে ভূতকে নিয়ে আসে একটি ক্ল মেশিনের সামনে। গিল বলে, যে কোনো একটা পুতুল সিলেক্ট কর, 3 বারের মধ্যে আমি পুতুলটা তুলে আনব। গিল বলে, আর যদি আমি জিতি তাহলে বলতে হবে কি করলে তুমি ওকে মুক্তি দেবে। ভূত শর্তে রাজি হয় এবং একটি সাদা পুতুল দেখিয়ে দেয়। পরপর 2 বার ব্যর্থ হওয়ায় ভূত তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। এরপর গিল মুচকি হেসে শেষবার চেষ্টা করে এবং খুব সহজেই পুতুলটা তুলে আনে। তারপর গিল বলে, শর্ত অনুযায়ী এবার বল কিভাবে সিয়নজিকে মুক্তি দেবে। ভূতটি বলে, আমার নাম ধরে 3 বার বলতে হবে, সিয়নজির বডি থেকে বেরিয়ে যাও, তাহলেই আমি চলে যাব। গিল বলে, ঠিক আছে, তবে তোমার আসল নাম কি? ভূত উত্তর দেয়, শর্ত অনুযায়ী যা জানতে চেয়েছিলে তা তো আমি বলেছি, আমার আসল নাম বলার শর্তে ছিল না। পরদিন তারা একটি দোকানে রুটি ডেলিভারি দিতে আসে। সেখানে গিলের সঙ্গে ইয়াং সিট নামের এক লোকের ধাক্কা লাগে। চিরঞ্জি ছুটে এসে সরি বলে, কিন্তু লোকটা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে এবং হাত ধরে আবারও সরি বলে। লোকটি চলে গেলে সিয়নজি বলে, মনে হয় রাতের বেলা আমরা ঠিকভাবে ঘুমাই না, স্বপ্নেও মনে হয় একটি ছেলে ছায়ার মতো আমার সঙ্গে থাকে এবং সবসময় আমাকে প্রোটেক্ট করে। এই কথা শুনে গিল খুব খুশি হয় এবং ভাবতে থাকে রাতে সিয়নজি তার প্রোটেকশন ফিল করতে পারছে। সেই রাতে তারা নদীর পাড়ে বসে থাকে। হঠাৎ পুলিশের ভিড় আর সাইরেন শোনা যায়। একজন লোক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিতে দাঁড়ায় এবং বলে, আমার সব শেষ, তাই লাফ দিয়ে নিজেকেও শেষ করব। পুলিশ তাকে অনেক বোঝালেও সে কিছুতেই শোনেনি। ঠিক তখন সে লক্ষ্য করে একটি মেয়ে অর্থাৎ ভূতটি নিচে এসে হাত নাড়িয়ে কিছু বলছে।
প্রথমে সে বুঝতে পারে না, পরে ভালোভাবে শুনতে পায় ভূত বলছে, এত অভিনয় না করে ঝাঁপ দাও, কোনো ব্যথা হবে না, দেখো আমি কিভাবে ঝাঁপ দিই। এরপর ভূত ফুল স্পিডে দৌড়ে নদীতে ঝাঁপ দেয়। গিলও তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়, তবে সে নিজে সাঁতার জানে না। পুলিশ এসে তাকে উদ্ধার করে। মেয়েটা তাকে খুঁজে পায় না, কারণ ভূত নদী পার হয়ে সাঁতার কেটে চলে গেছে। এটি দেখে ওই লোক মোটামুটি শান্ত হয়ে নিজের সিদ্ধান্ত বদলায়। ঘটনাটি টিভি নিউজে ছড়িয়ে পড়ে। সাংশু এবং আরা অনেক কথা শোনায়। এরপর সিয়ঞ্জি বাবাকে হাসপাতালে ড্রপ করতে চলে যায়। তখন আরা বলে, সিয়ঞ্জির স্বপ্ন হচ্ছে ফ্রান্সে গিয়ে হায়ার স্টাডি করা, কিন্তু ভূতের সঙ্গে এটা সম্ভব হবে না। সেই রাতে গিল যখন ভূতকে নিয়ে বের হওয়ার জন্য অপেক্ষা করছিল, তখন হঠাৎ সিয়ঞ্জি নিজেই বের হয়ে আসে। গিলকে দেখে সে ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করছো? গিলও হতবম্ব হয়ে যায়, কারণ এই প্রথম ভূতটা তার সঙ্গে আসেনি। সিয়ঞ্জি বলে তার কিছুতেই ঘুম আসছিল না, তাই একটু হাঁটতে বের হয়েছে। আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী। ৮ বছর বয়সে তাকে একা রেখে তার মা চলে গিয়েছিল। ঠিক তখন হঠাৎ একটি গাড়ি চলে এলে গিল দ্রুত তাকে সরিয়ে দেয়। গিলের এই প্রোটেক্টিভ আচরণ সিয়ঞ্জির খুব ভালো লাগে। এরপর সিয়ঞ্জি গিলকে নিয়ে মুভি দেখতে যায়। সিনেমাটা ছিল ভীষণ রোম্যান্টিক। কিছুক্ষণ পর সিয়ঞ্জি গিলের হাত ধরে। গিল তার হাতটা শক্ত করে ধরে তার চোখের দিকে তাকাতেই সিয়ঞ্জির মুখে হঠাৎ এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। ভূতটা চলে এসেছে। ভূত রেগে গিয়ে বলে, এত বিস্তৃত চেহারা নিয়ে হাত ধরার সাহস কোথায় পেলি? এই কথা বলে সে উঠে চলে যায়। যাওয়ার আগে একটি কাপলকে অকারণেই বিরক্ত করে বলে, পা তুলে বসার সাহস কে দিয়েছে? পা নামাও, নইলে ভেঙে ফেলব। গিল ভূতকে বলে, তোর কারণেই সিয়ঞ্জির পরিবার ওকে হায়ার স্টাডির জন্য বিদেশে পাঠাতে পারছে না। তোর আসল নামটা বল, নাম ধরে ডেকে তোকে মুক্ত করে দিই। ভূত জেদ ধরে বলে, আগে আমাকে মন থেকে খুশি করতে হবে, তারপর ভেবে দেখব। এখন আমাকে নিয়ে চলো, অনেক দিনের ইচ্ছা, বাউন্সি খেলব। সে আরও বলে, আমার কথা শুনলে ধীরে ধীরে সময় কমিয়ে আনব, তারপর একসময় ওর শরীরে আর আসব না। এরপর একটি বিচের ছবি দেখিয়ে বলে, আগে এখানে নিয়ে চলো। গিল বলে, ওখানে যেতে হবে দিনের বেলা। পরদিন গিল সিয়ঞ্জিকে নিয়ে সমুদ্র পাড়ে যায়। সিয়ঞ্জি বলে তার খুব ঠান্ডা লাগছে। কিছুক্ষণ পর গিল লক্ষ্য করে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সিয়ঞ্জি জানায় সে নিজেও বুঝতে পারছে না কেন তার কান্না আসছে। গিল বুঝে যায় এই কান্না ছিল ভূতের পছন্দের জায়গায় আসতে পেরে খুশির কান্না। এরপর তারা ছবি তোলে, হাসে আর ভালো সময় কাটায়। রাতে দেখা যায় ভূতটা একটি গাছে পানি দিচ্ছে। গিল বলে, আজ তাড়াতাড়ি চলে গিয়ে আমাকে ছুটি দে। এই কথা শুনে ভূত রেগে গিয়ে মাটির পাত্রটা ভেঙে ফেলে এবং বলে, আগেই বলেছি খুশি মনে আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারলে তবেই আমি চলে যাব। ভূত বলে, আর যদি আমাকে এভাবে রাগানো হয় তাহলে ওর ক্ষতি করব। এই বলে সে ঘাস খেতে শুরু করে এবং হঠাৎ রাস্তার মাঝখান দিয়ে দৌড়ায়। গিল ছুটে এসে তাকে থামানোর চেষ্টা করে আর অল্পের জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর ভূতটির পা কেটে যায় এবং কোনোভাবেই সামনে এগোতে পারছিল না। তখন সে উপরে লক্ষ্য করে দেখে একটি মন্ত্রপুত দড়ি ঝুলানো। গিল দ্রুত এগিয়ে আসে, তার মুখের ময়লা মুছে দেয় এবং বলে, উল্টাপাল্টা জিনিস খেললে অসুস্থ হয়ে যাবে। প্রমিস করছি খুশি মনে তোমার ইচ্ছেগুলো পূরণ করব, তবে তোমাকেও তোমার কথা রাখতে হবে। পরদিন গিল তাকে নিয়ে ঘুরতে আসি। ভূতটি প্রচণ্ড খুশি হয়ে বাউন্সি খেলতে শুরু করে। সেই সময় তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি, যখন সিয়ঞ্জি ছোট ছিল বাবা মায়ের সঙ্গে বাউন্সি খেলত। এরপর তারা বাস্কেটবল ও ফুটবল খেলতে খেলতে আনন্দের সময় কাটায়। এরপর গিল তাকে ফ্লাওয়ার পার্কে নিয়ে যায়। গিল বলে, নিশ্চয়ই তুমিও ফুল পছন্দ করো। ভূত উত্তরে বলে, আমি এসব আজে বাজে জিনিস পছন্দ করি না। গিল বলে, তোমাকে ছবি তুলে দিচ্ছি, একটু হাসো। ভূত বলে, ভয়ঙ্কর ভূত কখনো হাসে না। গিল বলে, দেখে মনে হচ্ছে তুমি খুব সুন্দরী আর ফেমাস। তোমার বন্ধুরা তোমাকে কি নামে ডাকে? ভূত একটা ভুল নাম বলে। গিল আবার নাম ধরে ডেকে বলে, সিএনজির বডি থেকে বেরিয়ে যাও। ভূত উত্তর দেয়, আমি জানতাম, তাই ভুল নাম বলেছি।
পরদিন গিল ভূতের জন্য একটি খুশির খবর আনে। ভূতের একটি ইচ্ছা পূরণ হয়েছে, অর্থাৎ বাউন্সি খেলতে যাওয়া। এর ফলে ভূত এখন থেকে সিএনজির বডিতে 30 মিনিট কম সময় থাকবে। আগে যেখানে 3 ঘন্টা থাকত, এখন থাকবে 2.5 ঘন্টা। এই শুনে তারা সিদ্ধান্ত নেয় আজকে এমন কিছু করা যাক যাতে ভূত আবার 30 মিনিট কমিয়ে নেবে। গিলের আইডিয়া ছিল সেই রাতে ভূতকে একটি পার্টিতে নিয়ে যাওয়া। পার্টিতে গিলের বন্ধু আনন্দ করছে। এদিকে ভূত এক মেয়েকে ধরে জিজ্ঞেস করে, এত সুন্দর আইলাইনার কোথা থেকে কিনলে? ঠিক সেই সময় গিল লক্ষ্য করে একজন লোকটির নাম ইয়াংসিক, যার সঙ্গে গিল কয়েকদিন আগে ধাক্কা খেয়েছিল। ইয়াংসিক সে পার্টিতে এসে জিজ্ঞেস করে, এই মেয়েটা তোমার কি? ইয়াংসিক মেয়েটার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে যায়। পরদিন ইয়াংসিক আবার শপে আসে। এবার সে অদ্ভুতভাবে সিয়নজিকে ক্যান্ডি কিনতে বলে। গিল তাকে থামিয়ে পরিচয় জানতে চায়। ইয়াংসিক বলে, আরও একটা বিষয় আছে যা আমি জানি। আমি মন্ত্রপুত দড়ি ঝুলিয়ে পরীক্ষা করেছি, দূর থেকে তোমাদের ফলো করেছি। যতবারই তাকে ধরতে গিয়েছি তুমি চলে এসেছ। একমাত্র আমিই পারব তাকে মুক্তি দিতে। পরদিন গিল সিয়নজিকে বলে, ফেরার পথে আমাকে কল দিও, আমি তোমাকে আনতে যাব। সিয়নজি খুশি হয়ে হাসে। সে ফেরার পথে বাসে চড়ে সে ক্যান্ডি খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ইয়াংসিকও চলে এসেছে, তার পরিকল্পনা শুরু করে। সিয়নজিকে বেঁধে ক্যামেরা চালু করে ভূতকে শরীরে প্রবেশ করানোর চেষ্টা করবে। ঠিক তখনই গিল দ্রুত এসে ইয়াংসিককে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর তারা বাড়ির দিকে রওনা হয়। সেই সময় ভূত তার অতীতের সব ঘটনা খুলতে শুরু করে। ভূত বলে, আজ থেকে প্রায় 170 বছর আগে, সালটা ছিল 1855। গ্রামের মানুষদের মধ্যে মরণ ব্যাধি রোগ ছড়িয়ে পড়েছিল, আর খাদ্য সংকটও চলছিল। একদিন আমি একটি মাছ পেয়েছিলাম। অসুস্থ বাবা আর বোনকে খাওয়ানোর জন্য দ্রুত বাড়ি ফিরেছিলাম, কিন্তু ততক্ষণে তারা মারা গেছে। মাত্র 20 বছর বয়সে আমি অনাথ হয়ে যাই। গ্রামের মানুষদের বাঁচাতে একজন ওঝা ডাকা হয়। ওঝা জানায় একটি জীবন উৎসর্গ করতে হবে, কিন্তু কেউ রাজি ছিল না। গ্রামের সবাই আমাকে গরিব ও অনাথ হওয়ায় টার্গেট করেছিল। কেউ সাহায্য করেনি। আমাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। কয়েকটি পরিবার আমার ছাই মাটির হাঁড়িতে ভরে পুঁতে রাখে। আমার আত্মা সেই অন্ধকার ঘরে দিন কাটাতে থাকে। ধীরে ধীরে সব দুঃখ কষ্ট কমতে থাকে। এভাবেই 100 বছর কেটে যায়। ভূতের কণ্ঠে রয়েছে বিষাদের ছায়া, আর গিলের মনে হল এই কষ্ট আর প্রতিহিংসার ইতিহাসের মাঝেই সিয়নজির ওপর প্রবল সংযোগ তৈরি হয়েছে। সব কিছু ভুলে আমি শান্তিতে থাকতে পারতাম। তবে অর্ধেক সময়, অর্থাৎ 50 বছর থাকার পর একদিন সিয়নজি তার পর্দার মাধ্যমে সেই হাঁড়িটা খুঁজে পায়। সে ছাইগুলো ফেলে দিয়ে ধুয়ে মুছে কিমচি সংরক্ষণ করার জন্য পাত্রে পুঁতে রাখে। সেই পাত্রের বাইরে আর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে আমি তার শরীরে ঢুকে পড়ি। প্রচণ্ড রাগ আর ক্ষোভে আমি সবাইকে জ্বালাতন করতাম। তার পেটে থাকা সন্তানের শরীরেও ঢুকে পড়ি। এক এক করে অঞ্জি পর্যন্ত পৌঁছাই। ও ছাতান্ত্রিক বুঝে ফেলে যে তার ভেতরে একটি অসহায় আত্মা রয়েছে। আমাকে ধরতে পারলে অনেক কষ্ট দেবে, তাই নিজেকে ভয়ঙ্কর ভূত হিসেবে প্রজেক্ট করতাম। যদি পূর্ণিমার আগে সেই মাটির হাড়িতে প্রবেশ করতে না পারি, তাহলে আমার কষ্টকর স্মৃতিগুলো নিয়ে ঘুরে বেড়াতে হবে। এজন্য আমি সবসময় সেই হাড়িটা খুঁজে বেড়াতাম। সেই হাড়িতে বাকি 50 বছর কাটাতে পারলে সব দুঃখ কষ্ট শূন্যে মিলিয়ে যাবে। 2 দিন পর পূর্ণিমার রাত আসে। এই 2 দিনই ছিল মানুষের শরীরে অবস্থান করার শেষ দিন। মনে করে পেইনফুল মেমোরিজ নিয়ে আজীবন ঘুরে বেড়াতে হবে পৃথিবীতে। কিন্তু গিলের পরিকল্পনা অন্য ছিল। সে সাংসু থেকে দাদির বাড়ির ঠিকানা পায় এবং বের হয়ে পারে সেই বাড়ির উদ্দেশ্যে। বহু পথ তাড়ি দিয়ে পৌঁছে যায় প্রত্যন্ত এক অঞ্চলে, জঙ্গলের মধ্যে। সে সারা দিন ঘুরে খুঁজে বেড়ায়, কিন্তু পরিত্যক্ত বাড়িতে মাটির হাঁড়িটা পায় না। সারা রাত ধরে খুঁজতে থাকে। পরদিন সকালে গিল লক্ষ্য করে একটি পাখি একটি পাথরের ওপর বসে কিছু খুঁজছে। গিল পাথর সরিয়ে সেখানে খুঁড়তে শুরু করে এবং অবশেষে সেই মাটির হাঁড়িটা পেয়ে যায়। সে দ্রুত বাড়ির উদ্দেশ্যে ছুটে যায়, কারণ আজ পূর্ণিমার রাত। রাতের বেলা সে শেষবারের মতো সাজগোজ করে। আজ তার পছন্দের কেক রেখে অন্য একটি নেয়। মেয়েটা প্রথমবারের মতো তার পছন্দের কেক পেয়ে অবাক হয়ে যায়। যাওয়ার সময় দোকানের ছেলেটাকে ধন্যবাদ জানায়।
সাংসু বলে, এতটা বছর তোমার পেছনে ছোটাছুটি করতে করতে বুঝতেই পারিনি আমার এত বয়স হয়েছে। নিজেকে খুব ইয়াং এবং এনার্জেটিক মনে হতো। তখন ভূত কল্পনা করে ছোট থেকে এই পর্যন্ত এই মানুষটাকে সে নিজের বাবার মতো মনে করেছে, আর আজ এই সব কিছু ছেড়ে যেতে হবে। গিল উপস্থিত হয় এবং তাকে নিয়ে আসে তার পছন্দের ফ্লাওয়ার গার্ডেনে। সে হাড়িটা বের করে, চোখে পানি চলে আসে এবং বলে, এত কষ্ট কেন করেছ? গিল বলে, আমি চাই তোমার ভালো হোক, কারণ যখন ঘুম পেত তুমি নিজেই ঘুমের অভিনয় করে বাড়ি চলে আসতে। তুমি ছিলে খুব ভালো একজন মানুষ। গ্রামের মানুষের কারণে শত বছর ধরে অতীতের কষ্টের স্মৃতিগুলো বহন করছো। শুনে সে কান্নায় ভেঙে পড়ে। শেষমেশ সে নামটা বলে দেয়, আমার নাম মুনিয়াং। গিল বলে, ঠিক আছে, এখন প্রস্তুত হয়ে যাও গন্তব্যের জন্য। মুনিয়াং গিলের কাছে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে পরম কৃতজ্ঞতা প্রকাশ করে। গিল তার নাম ধরে ডেকে হাড়ির মধ্যে যেতে বলে। মুনিয়াং, হাড়িতে চলে যাও।